বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই তোমরা ভালো আছো এবং গত ক্লাসের পরে আজকের ক্লাসটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবা। ঠিক আছে, তো আমি শুরু করছি ক্লাস। আশা করছি সবাই রেডি হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে বোর্ডে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিকজ। বিকজ শব্দের অর্থ আমরা সবাই জানি। বিকজ কখন ব্যবহার করি? আমরা যখন কোনো কারণ প্রকাশ করি। ঠিক আছে, কারণ প্রকাশক শব্দ। বিকজ হচ্ছে একটি কারণ প্রকাশক শব্দ। তো যেহেতু প্র্যাকটিস ক্লাস, আমি সবার প্রথমে একটা প্র্যাকটিস দিচ্ছি এবং বাদবাকি যে আলোচনা সেগুলো তো অবশ্যই করব। প্রথম সেন্টেন্স আজকে শুরু। উই আর লেট। উই আর লেট। উই আর লেট বিকজ ডট 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 উই আর লেট বিকজ। এখন দেখো একটা কথা বলি, তুমি যখন তোমাদের পরীক্ষাতে যখন এই কমপ্লিটিং সেন্টেন্স আসবে, এখানে আমি দিয়েছি প্রথমে আমি একটা ক্লজ দিয়েছি, পরে বাকিটুকু আমি খালি রেখেছি। পরীক্ষার হলে এমন হতে পারে যে এই শূন্যস্থানটা প্রথমে থাকতে পারে, এই অংশটুকু পরে থাকতে পারে। যে যাই ঘটুক না কেন, তুমি যদি বুঝতে পারো যে কি ঘটছে, তাহলে কিন্তু তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবা। আশা করছি আমার কথাটা বুঝতে পারছো। তো এখন আরেকটু কথা হচ্ছে যে আমি এখন সেন্টেন্স আকারে তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখলাম যে একটা প্যাসেজ আকারে আসলো। নিউজ পেপারের উপরে একটা 5টা সেন্টেন্স দিয়ে দিছে, 5টা সেন্টেন্স 5টা নিয়ম ফলো করছে। তখন কিন্তু তোমাকে ওই যেই বিষয়বস্তু সম্পর্কে বলছে তার উপর ভিত্তি করেই কিন্তু তোমাকে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। কিন্তু যদি আলাদা আলাদাভাবে আসে, আশা করছি আমার কথা বুঝতে পারছো, কিন্তু যদি আলাদা আলাদাভাবে আসে সেই ক্ষেত্রে তুমি যে কোনোভাবে মানে প্রথম অংশের সাথে সামঞ্জস্য রেখে তুমি দ্বিতীয় অংশ পূরণ করতে পারো, অথবা দ্বিতীয় অংশের সাথে সামঞ্জস্য রেখেও প্রথম অংশটা তুমি পূরণ করতে পারো। আশা করছি বুঝতে পারছো। দেখো, তারপরে একটা জিনিস খেয়াল করতে হবে, এই কমপ্লিটিং সেন্টেন্স করার সময় তোমাকে অবশ্যই টেন্সের সম্পর্কে দক্ষতা রাখতে হবে। তোমাকে টেন্সের সম্পর্কে দক্ষতা রাখতে হবে। আর এখানে যেহেতু আমি বিকজ পেয়েছি, আর বিকজের প্রথম অংশটুকু কোন টেন্সে আছে, যেহেতু এখানে অয়ার আছে, সেহেতু তোমরা খুব সহজেই বুঝতে পারছো যেহেতু অয়ার আছে, এটা পাস্ট টেন্সে আছে, তাই না? তাহলে এখন বিকজের পরের অংশটুকু ঠিক একই টেন্সে তোমাকে করতে হবে। তো আশা করছি বুঝতে পারছো। আমি আনসারটা করে, তুমি যেই কোনো কারণ তুমি এখানে দাঁড় করাতে পারো, অবশ্যই সেটা টেন্স অনুসারে হতে পারে। আমরা দেরি করেছি, কারণ কি? কারণ বৃষ্টি হচ্ছিল, যে বিকজ ইট রেইনড, কারণ বৃষ্টি ছিল। আমাদের দেরি হওয়ার কারণ কি? বৃষ্টি ছিল। ওকে, বিকজ ইট রেইনড। তাহলে এরকম করে আমি আরেকটা সেন্টেন্স দেই। এখানে দেখো, বিকজ যুক্ত অংশটা পরে ছিল, কিন্তু এখন আমি প্রথমে দিব বিকজ আই ওয়ার্ক হার্ড। এখানে কি হতে পারে? কারণ আমি কঠোর পরিশ্রম করেছি। তাহলে আমি কঠোর পরিশ্রম করেছি, তো কি ঘটেছে? আমি কঠোর পরিশ্রম করেছি। এর আগে ছিল বিকজ যুক্ত ক্লজটা পরে ছিল, এখানে বিকজ যুক্ত ক্লজটা প্রথমে দিয়েছি। তাহলে প্রিন্সিপাল ক্লজটা অবশ্যই পিছনে আছে। এখন দেখো প্রিন্সিপাল ক্লজটা কি হতে পারে। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজেও একটা সাবজেক্ট বসাতে হবে, যেমন প্রথমটা তো একটা সাবজেক্ট ছিল, তাহলে এই প্রিন্সিপাল ক্লজ মানে পরের ক্লজটাতেও অবশ্যই একটা সাবজেক্ট বসাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আই ফিনিশড আর্লি। আবার শুরু করছি। এখানে দেখো বিকজ যুক্ত ক্লজটা বলছে কি? আই ওয়ার্ক হার্ড। আমি কঠোর পরিশ্রম করেছি, কারণ আমি এটা তাড়াতাড়ি শেষ করতে পেরেছি। তার মানে কি? আমি যেটা বলতে চাচ্ছি এখানে, ও তাড়াতাড়ি কাজটা শেষ করার কারণ কি? সে কঠোর পরিশ্রম করেছে। এখন এইটাকে দেখো, এখানে কেমন একটা বিশৃঙ্খল অবস্থায় মনে হচ্ছে না? এটাকে তুমি তোমার যদি এইভাবে দেওয়া থাকতো, আই ফিনিশড আর্লি বিকজ আই ওয়ার্ক হার্ড, এইভাবে যদি থাকতো তাহলে তোমার কাছে সোজা লাগতো। তুমি যখনই করবা তখন সেন্টেন্সটাকে এইভাবে পড়ে, ওইভাবে পড়ে, বিভিন্নভাবে পড়ে তুমি চেষ্টা করবা। আশা করছি প্রিয় শিক্ষার্থী এখন কোনো সমস্যা হচ্ছে না। যেমন আই ফিনিশড আর্লি, আমি কিভাবে এটা শেষ করেছি? তাড়াতাড়ি শেষ করেছি। কেন শেষ করতে পারছি? কারণ আমি কঠোর পরিশ্রম করেছি। এখন বুঝতে পারছো আশা করছি। এগুলো আত্মবিশ্বাসের সহিত তুমি যেভাবে লিখবা তোমার ওইটাই কারেক্ট হবে। আসো আরো একটা সেন্টেন্স দেই। Yesterday I could not get up from bed in time. তাহলে এখন দেখো বিকজ, অনেকগুলো কারণ হতে পারে বিকজ।
এখন তুমি এর সাথে দেখো এখানে বিকজের পরে যে কোনো কারণ তুমি বসায় তুমি সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারবে, তুমি যে কোনো কারণ বসিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারবে। এখন দেখো সামঞ্জস্যপূর্ণভাবে কি হতে পারে, আমরা সাধারণত ঘুম থেকে দেরিতে ওঠার দুইটা কারণ থাকে, একটা হয়তো আমি দেরিতে ঘুমাতে গেছি অথবা আমি অসুস্থ ছিলাম, ঠিক আছে, এই দুইটার যে কোনো একটা দিলেই কিন্তু তোমার হয়ে গেল। তাহলে আই কুড নট সবসময় খেয়াল রাখতে হবে যে এটা কোন টেন্সে আছে, কোন টেন্সে আছে, টেন্স অনুসারে। আবার বলি বিকজের উভয় অংশ, বিকজ যুক্ত সেন্টেন্সের উভয় অংশের সাবজেক্ট এই টেন্স কিন্তু একই থাকবে, আর সাবজেক্ট হচ্ছে তোমাকে বুঝতে হবে যে সাবজেক্টটা কি। যে অনেক ক্ষেত্রে প্রথম অংশের সাবজেক্টটাকেই তুমি দ্বিতীয় অংশে ব্যবহার করতে পারো, আর এই ধরনের সেন্টেন্সগুলোই তোমার পরীক্ষাতে বেশিরভাগ আসে। যদি মাঝে মাঝে ব্যতিক্রম হয় সেক্ষেত্রে বুঝে নিতে হবে। সেই ধরনের প্র্যাকটিসগুলো আমরা ভবিষ্যতে অবশ্যই করব। ইয়েস্টারডে গতকাল একটা সময় ছিল, গতকাল আমরা জানি টেন্সে যখন আমরা রাইট ফর্ম অফ ভার্বের রুলসগুলো শিখেছি তখন আমরা দেখেছি অতীত নির্দেশক কোনো শব্দ যদি কোনো সেন্টেন্সে থাকে ওইটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, ওইটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। আর ওইটা বাদ দিলেও এখানে আমরা কুড ব্যবহার করছি, সাধারণত কুড আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রেই ব্যবহার করি, ঠিক আছে। তারপরও এখানে অতীত নির্দেশক শব্দ আছে, তার মানে কি প্রথম ক্লোজটা যেটা সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে বা পাস্ট টেন্সে আছে, তাহলে পরের অংশটাকেও তুমি পাস্ট দিয়ে করবা। যেমন আই ওয়াজ ইল, যেমন আই ওয়াজ ইল, তার মানে কি এখানে কারণ যেহেতু আবার বলি যেহেতু এখানে আমি বিকজ দিয়ে করছি, বিকজ কারণ প্রকাশ করছে, তাহলে বিকজ একটা প্রথম কারণের একটা ঘটনার কারণে দ্বিতীয় একটা ঘটনা ঘটেছে, এই ধরনের কোনো ঘটনা ঘটার কারণগুলোই হচ্ছে বিকজ দিয়ে আমরা প্রকাশ করি, ঠিক আছে। তুমি কেন পরীক্ষা খারাপ করছো, কারণ স্যার আমি ভালো করে পড়তে পারি নাই, এই যে কারণটা এটাই কিন্তু বিকজ। আশা করছি বুঝতে পারছো না। এই যেই তিনটা সেন্টেন্স দিয়েছে এই তিনটা সেন্টেন্স যদি তুমি মনোযোগ সহকারে আরেকবার দেখো আমার মনে হয় তোমার অনেকটাই মনে যে কোশ্চেন আছে সেগুলো দূর হবে। বিকজ গেল, বিকজের পরে আরেকটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ আমরা এমন একটা ক্ষেত্রে ব্যবহার করি, যেমন বেশিরভাগ সময় একটা সেন্টেন্স করায় পুলিশ আসা মাত্রই চোরটা পালিয়ে গেল, পুলিশকে দেখা মাত্রই চোরটা পালিয়ে গেল, মানে কোনো কিছু ঘটার সাথে সাথে আরেকটা জিনিস ঘটে গেছে, কোনো কিছু ঘটার সাথে সাথে আরেকটা ঘটনা ঘটে গেছে, এরকম মানে মাত্রই এটা হওয়া মাত্রই ওটা হয়ে গেছে। এরকম যখন কোনো ঘটনার সিচুয়েশন প্রকাশ করে তখন সিম্পল সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ আমরা ব্যবহার করি, সিম্পল সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি। তার মানে কি অ্যাজ সুন অ্যাজ দ্বারা কি বোঝা যায়, যেতে না যেতে, খেতে না খেতে, করতে না করতে, দেখতে না দেখতে, ঠিক আছে। কি বলছি, যেতে না যেতে, খেতে না খেতে, করতে না করতে, দেখতে না দেখতে, এমন যে যখন কোনো সিচুয়েশন হয় কোনো সেন্টেন্স তৈরি করার প্রয়োজন হয় তখন আমরা সিম্পল সেন্টেন্স হিসেবে অ্যাজ সুন অ্যাজ দিয়েই শুরু করি, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো। তো এই অ্যাজ সুন অ্যাজ দিয়ে যখন আমরা করব তখন এই সেন্টেন্সগুলো কেমন হয় একটু দেখি। আজকে পঞ্চম সেন্টেন্স, ঘুম থেকে ওঠার সাথে সাথে আমি কি করতে শুরু করেছিলাম। এখানে দেখো টেন্সটা আছে, কোন টেন্সে আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। গট কিসে আছে, ভার্বের পাস্ট ফর্মে, তার মানে কি অ্যাজ সুন অ্যাজ যুক্ত অংশটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। তো আমি যখন পরের অংশটুকু করব অবশ্যই আমাকে সেটাও পাস্ট টেন্সেই করতে হবে। এই অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রেও আমরা উভয় অংশ একই টেন্সেই করব। তোমরা যেহেতু শিক্ষার্থী, তোমরা সকালে যারা ঘুম থেকে উঠো তারা কি করো, স্কুলের জন্যই তৈরি হও, তোমরা স্কুলের জন্যই তৈরি হও। তাহলে তুমি এটা কি লিখতে পারো, আই স্টার্টেড টু বি রেডি ফর স্কুল, আই স্টার্টেড টু বি রেডি ফর স্কুল। তার মানে কি ঘুম থেকে ওঠার সাথে সাথে আমি স্কুলের জন্য রেডি হয়েছিলাম, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তো আরো একটা সেন্টেন্স দেই, 6 নম্বর সেন্টেন্স, অ্যাজ সুন অ্যাজ, সবচেয়ে কমন একটা সেন্টেন্স, অ্যাজ সুন অ্যাজ দ্য thief saw the police। তোমাদের সেন্টেন্সের অবশ্যই ভাবগুলো বুঝতে হবে, সিচুয়েশন বুঝতে হবে, তারপরে তোমরা করতে পারবা। রিডিং স্কিলটা যত ভালো হবে ততই তোমরা এগুলো ভালো করতে পারবা, ঠিক আছে। এখানে ভাবটা কি কিসে আছে, স কোন ফর্মে আছে জানো, স পাস্ট ফর্মে আছে, তাহলে সেই হিসাবে তাহলে পরের যে ক্লোজটা করব প্রিন্সিপাল ক্লোজ যেটা হবে সেটাও পাস্ট টেন্সেই হবে, সেটাও পাস্ট টেন্সেই হবে। তার মানে কি হলো, পুলিশ দেখা মাত্রই চোরটা কি করলো, হি রান,
হি রান এওয়ে, দৌড়ে পালালো, হি রান এওয়ে। তো আশা করছি এগুলো বারবার প্র্যাকটিস করবা এবং লেখার চেষ্টা করবা, বারবার প্র্যাকটিস করবা, এবং বোর্ড কোশ্চেনগুলো যদি মোটামুটি সলভ করো, আশা করছি তোমরা যারা দশম শ্রেণীতে আছো তারাও অনেকটা উপকৃত হবা। তো অতিরিক্তভাবে কোনো বড় বড় স্কুলের নাম করা স্কুলে কোশ্চেন পড়ে আমাদের সময় নষ্ট করার দরকার নাই। আমাদের শেখাটাই হলো মূল কথা। আমি শিখতে পারলে আমি যে কোনোভাবেই আমি করতে পারবো। তো অ্যাজ সুন অ্যাজ গেল। আচ্ছা, এখন দ্বিতীয় রুলস, সিন্স বা অ্যাজ। এর আগে যে বিকজ করেছে, বিকজের অর্থ কারণ ছিল, আর এখানে সিন্স বা অ্যাজ। সিন্স অ্যাজ কি প্রকাশ করে? কারণ প্রকাশ করে। সিন্স, এখন দেখো খুব মনোযোগ সহকারে, সিন্স আই কুড নট অ্যাভেইল দ্য বাস। বাস গতদিন বলেছি, হয়তো খেয়াল আছে কিনা দেখো, প্রত্যেকটা কমপ্লিটিং সেন্টেন্সে দুইটা করে ক্লোজ থাকে। ঠিক আছে, দুইটা করে ক্লজ থাকে। একটা ক্লজ দেওয়া থাকবে আর আরেকটা ক্লজ আমাদেরকে কিন্তু পূর্ণ করতে হবে। ঠিক আছে, এগুলো যেন মনে থাকে। একটা ক্লজ দেওয়া থাকবে, আরেকটা ক্লজ আমাদের পূর্ণ করতে হবে। কখনো প্রিন্সিপাল ক্লজটা দেওয়া থাকবে, কখনো সাবঅর্ডিনেট ক্লজটা দেওয়া থাকবে। সাবঅর্ডিনেট ক্লজ বলতে ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, কখনো প্রিন্সিপাল ক্লজটা দেওয়া থাকবে, কখনো ডিপেন্ডেন্ট ক্লজটা দেওয়া থাকবে। যেটাই থাকুক, আমাদের রুলস অনুসারে, আমাদের বেসিক স্ট্রাকচার অনুসারে কিন্তু আমাদের সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। তো আশা করছি আমি বুঝাতে পেরেছি কথাটা। তাহলে এখানে দেখো, অ্যাজ সিন্স আই কুড নট অ্যাভেল দ্য বাস। সিন্স অর্থ কি? এখানে সিন্স যেহেতু প্রকাশ করছে। আর যেহেতু সিন্স কি প্রকাশ করছে? সিন্স শব্দের অর্থ হচ্ছে, এখানে আমরা এর আগে বলেছি কারণ, কিন্তু এখানে যেহেতু, এখানে বলছে যেহেতু আই কুড নট অ্যাভেল দ্য বাস, আমি বাস ধরতে পারি না। মনে করো তুমি কোথাও যাচ্ছ, তুমি একটা গাড়ি তুমি মিস করছো, তাহলে তুমি এখন কি করবা? তুমি বিকল্প উপায়ে যাবা। তাহলে তুমি কি করছো? তাহলে এখন তুমি কি হেঁটে রওনা দিছো নাকি তুমি ট্যাক্সি নিছো? যেহেতু বাসের রাস্তা, তুমি বাসে উঠতে চাইছো, নিশ্চয়ই সেটা অনেক দূরে। তাইলে এখন কি হবে? যেহেতু এখানে আবার বলছি কুড আছে, তাহলে যেহেতু এখানে কুড আছে, তাহলে তোমাকে অবশ্যই পরের অংশটুকু পাস্ট টেন্সেই করতে হবে। তা আই হায়ার এ ট্যাক্সি, আই হায়ার্ড এ ট্যাক্সি। আবার বলছি, যখন কোনো কমপ্লিটিং সেন্টেন্স পরীক্ষায় অ্যান্সার করবা, তোমাদেরকে কিন্তু পুরোটা, আমার যেমন এখানে নীল কালি কালো কালি আছে, পুরোটা সেন্টেন্সে কিন্তু লিখতে হবে। লিখে যেটা তোমাকে কমপ্লিট করতে বলা হয়েছে, যে অংশটুকু কমপ্লিট করতে বলা হয়েছে, সেই অংশের নিচে কিন্তু তোমাকে আন্ডারলাইন করতে হবে। আশা করছি আমি কথাটা বুঝাতে পেরেছি। আচ্ছা, এটা যদি আমি বুঝাতে পারি, তাহলে আমি সপ্তম সেন্টেন্সটা দিচ্ছি। আজকে কিন্তু মূলত আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা যদি এগুলো বারবার লেখো, এবং যেহেতু এটা রেকর্ড হয়ে থাকবে, তোমরা যদি দেখো, তোমরা অবশ্যই কিছু না কিছু বুঝতে পারবা। এবং এছাড়াও তোমাকে কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু তোমার কোনোভাবেই এই সমস্যাগুলো সমাধান হবে না। যতই ক্লাস করাই না কেন, তুমি যদি নিজের চেষ্টা নিজে না করো, তো কোনোভাবেই কিন্তু হবে না। আমি শুধু বেসিকটা শেখাতে পারি, আমার তো আর সম্ভব হবে না সবগুলো ধরে ধরে মুখস্থ করানো। ঠিক আছে, তো একটু চেষ্টা করো। সিন্স হি হ্যাড নট পেইড দ্য বিল, যেহেতু সে বিল পরিশোধ করে নাই, হ্যাড আছে, তাহলে হ্যাড নট পেইড দ্য বিল, যেহেতু সে বিলটা পরিশোধ করে নাই, না করার কারণে তার কি হয়েছিল? কোনো কিছুর বিল পরিশোধ না করলে কি হয়? যদি তোমার ঘরে ইন্টারনেট লাইন থাকে, তোমার কি হবে? ইন্টারনেট লাইনটা কেটে দিবে। টেলিফোন লাইন থাকলে কেটে দিবে। মোবাইলের যদি ব্যালেন্স না থাকে, তুমি আর ফোন করতে পারবে না। তাহলে এখন দেখো, যেহেতু সে বিল পরিশোধ করে নাই, বিল পরিশোধ না করার কারণে কি হয়েছে? হিজ কানেকশন ওয়াজ কাট অফ। হিজ connection was cut off. His connection was cut off. Since he had not paid the bill, his connection was cut off. His connection was cut off. আশা করছি বুঝতে পারছো। তো আরেকটা সেন্টেন্স দেই, কখন কারো সাহায্যের প্রয়োজন হয়। কর্মক্ষেত্রে যদি কেউ নতুন আসে, তার সাহায্যের প্রয়োজন হয়। যে কেউ যদি কোনো কিছু না পারে, তার সাহায্যের প্রয়োজন হয়। এই সকল ক্ষেত্রে তোমার সবচেয়ে সহজ যেটা মনে হবে, তুমি সেটা দিয়েই কিন্তু সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারবা। খুব কঠিন শব্দ দিয়ে তোমার সেন্টেন্স কমপ্লিট করার কোনো প্রয়োজন নাই। দেখো, মে যেহেতু আছে, যদি মাইট থাকতো পরের অংশটা তুমি পাস্ট টেন্সে করতা। যদি মাইট থাকতো পরের অংশটা তুমি পাস্ট টেন্সে করতা। যেহেতু এখানে মে আছে, তাহলে তোমাকে অবশ্যই সেটা কিসে করতে হবে? প্রেজেন্ট টেন্সেই করতে হবে। যেহেতু এখানে সাবজেক্ট শি ইজ নিউ।
যেহেতু সে নতুন সেই কারণে তার কি দরকার, তার সাহায্য দরকার। আমি আরো একটা সেন্টেন্স দিব কারণ আমাকে তো বোঝাতে হবে, তাই না? আচ্ছা, মেনি স্টুডেন্ট ডু নট রিড নিউজ পেপার রেগুলারলি। আচ্ছা, তারপরে অ্যাজ দিয়ে দিলাম। স্টুডেন্টরা কেন নিয়মিতভাবে খবরের কাগজ পড়ে না? না পড়ার কারণ কি? যেহেতু তারা কি থাকে, তারা সবসময় ব্যস্ত থাকে, নাকি? যেহেতু তারা তাদের পড়াশোনায় ব্যস্ত থাকে সেই কারণে স্টুডেন্টরা কি করে না, নিয়মিতভাবে খবরের কাগজ পড়ে না। এখানে খেয়াল করো, তোমাদেরকে তো একটু হেল্প করতেই হবে, তাই না? দেখো এখানে দেখো, মেনি স্টুডেন্ট ডু নট রিড নিউজ পেপার, ডু নট রিড, তার মানে কি এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে না? যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রথম অংশটুকু প্রেজেন্ট টেন্সে আছে, তোমাকে অবশ্যই পরের অংশটুকুও কিসে করতে হবে? প্রেজেন্ট টেন্সেই করতে হবে। তোমাকে অবশ্যই পরের অংশটুকু প্রেজেন্ট টেন্সেই করতে হবে। তাহলে আমি আমার মতো করে লিখে দিই, অ্যাজ দে আর বিজি, অ্যাজ দে আর বিজি উইথ দেয়ার স্টাডি। ঠিক আছে, উইথ দেয়ার, অ্যাজ দে আর বিজি উইথ দেয়ার স্টাডি। স্টুডেন্টরা কেন নিয়মিতভাবে খবরের কাগজ পড়ে না? কারণ তারা তাদের পড়াশোনা নিয়ে কি থাকে, তারা তাদের পড়াশোনা নিয়ে বিজি থাকে। তো আশা করছি সিন্স বা অ্যাস এর এটা তোমরা যদি আবার আমি বলছি, এখন হয়তো পরিষ্কারভাবে তুমি আমার সেন্টেন্সগুলো বুঝতে পারছো না, কিন্তু তুমি তো খাতায় লিখতেছো, এগুলো যদি তুমি বারবার পড়ো এবং অর্থ করার চেষ্টা করো তখন তুমি নিজেই বুঝতে পারবা। এবং তুমি যদি টেন্সগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করো, মোট কথা তুমি যদি সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো, তোমার কাছে কিন্তু এটা কঠিন লাগবে না। কারণ এছাড়া আমি যতই বলি, আমি যতই উদাহরণ দিই, তোমার কিন্তু নতুন সেন্টেন্স আসবে, তোমার কাছে নতুনই মনে হবে। একটু বুঝতে হবে, কারণ বোঝার জন্য অবশ্যই অনেক অনুশীলন করতে হবে। এখন যেটা করব সেটা একটু বিরক্তিকর, কখনো কখনো ভুল হয়ে যায়, বুঝতেই ভুল হয় যে জিনিসটা আছে কি, আসলে কি। লেস্ট, LEST, লেস্ট। লেস্ট শব্দটার অর্থ কি দাঁড়ায় সেটা বলার আগে আমি একটা উদাহরণ দিচ্ছি। হি রান ফাস্ট, হি বা শি রান ফাস্ট, শি রান ফাস্ট। লেস্ট, আমি পুরোটা সেন্টেন্স দিচ্ছি। লেস্ট শি মাইট মিস দ্য ক্লাস। দেখো, শি রান ফাস্ট, লাস্টে শি মাইট মিস দ্য ক্লাস। তো এই যে সেন্টেন্সটা দিলাম, এই সেন্টেন্সে এই যে লেস্ট শব্দটা আছে, এটা কি ধরনের অর্থ প্রকাশ করছে এর উপর ভিত্তি করে তোমাকে মূলত সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এখন দেখো লেস্ট শব্দটা দ্বারা এখানে কি দাঁড়াচ্ছে। এখন একটা মেয়ে বা একজন মহিলা দ্রুত দৌড়াচ্ছে, রান, হি রান ফাস্ট, সে দ্রুত দৌড়েছিল। সে কেন দ্রুত দৌড়েছিল? কারণ তার একটা ভয় ছিল, সে হয়তো ক্লাসটাকে মিস করতে পারে, মানে একটা মনে একটা সংশয় ছিল যে ক্লাসের সময় হয়ে গেছে, একটু দ্রুত হাঁটি বা দ্রুত দৌড় দিই, মানে করে যে ক্লাস শুরু হয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, এটা মিস হয়ে যাচ্ছে, মানে দৌড়েই ক্লাসে প্রবেশ করলো। কেন প্রবেশ করলো? যে তার মনে একটা ভয় ছিল, ক্লাসটা হয়তো সে মিস করে ফেলবে। তার মানে কি, লেস্ট শব্দটা এমন একটা ক্ষেত্রে ব্যবহার করা হয় যেটা হচ্ছে পাছে ভয়। ঠিক আছে, পাছে ভয় বলতে কি, মনে করো যে আমার ভয় হচ্ছে, আমার এটা মিস হতে পারে। যেমন অনেক সময় বলো না যে এই তাড়াতাড়ি যা, পরীক্ষা শুরু হয়ে যাবে। এই যে তাড়াতাড়ি কেন যাবে সে? কারণ তাড়াতাড়ি যাওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে যেন পরীক্ষাটা মিস না হয়ে যায়। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো লেস্ট শব্দের অর্থ কি। যদি বুঝতে না পারো, আমি আরো একটা সেন্টেন্স দিব, আশা করছি এই সেন্টেন্সটা হলে লেস্টের বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো, পিপল রিড নিউজ পেপার, কেন পড়ে? মানুষ খবরের কাগজ পড়ে, কেন পড়ে? খবরের কাগজ পড়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে যেন দেশের কোনো গুরুত্বপূর্ণ খবর বা সাম্প্রতিক কোনো বিপজ্জনক কোনো কিছু যেন মিস না হয়ে যায়, কোনো ভালো খবর যেন মিস না হয়ে যায়। খবরের কাগজ পড়ার একটাই কারণ হচ্ছে গতকাল কি ঘটেছে সেটা কিন্তু জানার আগ্রহ আছে। কারণ খবরের কাগজ যদি তুমি নিয়মিতভাবে না পড়ো, কিন্তু তুমি কি জানবা না, তুমি দেশের কিন্তু সামগ্রিক অবস্থাটা জানবা না, তুমি দেশ সম্পর্কে পুরোটাই অজ্ঞ থেকে যাবা। এই কারণে যারা নিউজ পেপার পড়ে তারা কি করতে চায়
চায় না, নিউজ পেপার পড়াটা মিস করতে চায় না। যারা নিউজ পেপার নিয়মিতভাবে পড়ে, একদিন ঘরে যদি নিউজ পেপার না আসে তাদের কিন্তু ভালো লাগে না। তার মানে কি, এখানে যারা নিউজ পেপার পড়ে অথবা পিপল রিড নিউজ পেপার, মানুষ খবরের কাগজ পড়ে, কেন পড়ে? Lest they should miss the latest news. Lest they should, they people যেহেতু আছে, they should miss the latest news. আচ্ছা, এই হচ্ছে লিস্টের ব্যবহার। পাছে ভয় হয় কোনো কিছু আমার মিস না হয়ে যায়, এই ধরনের ক্ষেত্রে আমরা লিস্ট ব্যবহার করি। এখন দেখো, লিস্ট যুক্ত সেন্টেন্সটা যখন করলাম, প্রথমটা কি ছিল? পাস্ট টেন্সে ছিল, তাই না? তারপরে দেখো, রিড তো প্রেজেন্ট আছে, পিপল রিড নিউজ পেপার, মানুষ খবর কাগজ পড়ে, কেন পড়ে? যেন খবর মিস না হয়ে যায়। তার মানে কি, এটা তো প্রেজেন্ট টেন্সে। কিন্তু এখানে দেখো, এই লিস্টের পরে মাইট ব্যবহার করা হয়েছে, মে ব্যবহার করা হয়নি। মে হচ্ছে সাধারণত প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে এখানে মাইট ব্যবহার করা হয়েছে। কারণ বিকজ যুক্ত সেন্টেন্সগুলো যখন করলাম আমরা, সিন্স যখন করলাম আমরা, তখন দেখলাম একটা অংশ যদি প্রেজেন্টে হয় পরের অংশটাই আমরা প্রেজেন্টে করেছি, একটা অংশ যদি পাস্টে হয় পরের অংশ পাস্টে করেছি। বিশেষ করে যখন কুড ছিল তখন আমরা ধরেই নিয়েছিলাম ওটা পাস্ট টেন্সে আছে, তার মানে প্রিন্সিপাল ক্লজটা আমাকে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সেই করতে হবে, ভার্বের পাস্ট ফর্মেই করতে হবে। কিন্তু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার পরেও আমাকে এখানে কি করতে হয়েছে? শুড ব্যবহার করতে হয়েছে। শ্যাল ব্যবহার না করে আমাকে কি ব্যবহার করতে হয়েছে? শুড ব্যবহার করতে হয়েছে। তার মানে তুমি মনে রাখবা, যখন তুমি লেস্ট যুক্ত কোনো সেন্টেন্স পাবা, লেস্ট যুক্ত কোনো সেন্টেন্স যখন তুমি পাবা, তুমি সাবজেক্ট ব্যবহার করবা, সাবজেক্টের পরে তুমি শুড, উড, মাইট ব্যবহার করবা। লেস্ট যুক্ত সেন্টেন্সগুলোকে যখন তুমি কমপ্লিট করার চেষ্টা করবা, তখন তুমি প্রথমে কি বসাবা? সাবজেক্ট বসাবা। তুমি প্রথমে কি বসাবা? সাবজেক্ট বসাবা। সাবজেক্টের পরে কি বসাবা? শুড, উড অথবা মাইট। শুড, উড অথবা মাইট। এই হচ্ছে এটার পার্থক্য, এই হচ্ছে অন্যান্য সেন্টেন্সের সাথে লিস্টযুক্ত সেন্টেন্সের পার্থক্য। ঠিক আছে, প্রথম অংশটা যেই টেন্সেই থাকুক না কেন, লিস্টের পরে আমাকে হয় শুড না হয় উড, অবশ্যই সেটা সাবজেক্টের সাথে মিল রেখে আমাকে শুড, উড, মাইট ব্যবহার করতে হবে। আশা করছি লিস্টের ব্যবহারটা সম্পর্কে আমি কিছুটা ধারণা দিতে পেরেছি। আমি এখন কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এতক্ষণ যে রুলসগুলো করালাম, শুধু কি কমপ্লিটিং সেন্টেন্সের জন্য এটা ইম্পর্টেন্ট না, এতে তোমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব করো, তোমরা যখন ট্রান্সফরমেশন করো, সকল ক্ষেত্রেই কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ ইংলিশ বিভিন্নভাবে ভাগ করে করে শেখানো হয়, কিন্তু মূলটা কিন্তু একটাই, এটা হচ্ছে একটা ভাষা। ঠিক আছে, আচ্ছা, প্রথম কন্ডিশনের উপর আমি সেন্টেন্সটা দিচ্ছি। প্রথম কন্ডিশন ছিল ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ইফ, আমি সরাসরি উত্তরটা লিখে দিচ্ছি। ইফ আই হেল্প হিম ইন ডেঞ্জার। ইফ আই হেল্প হিম ইন ডেঞ্জার। দেখো, ইফ ক্লোজ, ইফ যুক্ত অংশটা এখানে, ইফ আই আছে, সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তার মানে কি, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এটা অবশ্যই ইফ যুক্ত ক্লজটা তখন আমি কিভাবে ধরে নিব? ইফ যুক্ত ক্লজটা আছে প্রেজেন্ট টেন্সে, তার মানে স্বাভাবিকভাবে পরের অংশটা হবে ফিউচার। হি উইল বি গ্রেটফুল। তাহলে এখানে দেখো, ইফ প্লাস প্রেজেন্ট, আর আমি যেটা বলেছি রুলসটা ছিল ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এই তো রুলসটা ছিল। হি উইল বি গ্রেটফুল। যদি বিপদে তাকে সাহায্য করি, সে কি হবে? আমার প্রতি কৃতজ্ঞ থাকবে। হি উইল বি গ্রেটফুল, তার মানে কি ফিউচার টেন্সও হয়েছে, উইল সাবজেক্ট প্লাস উইল বি গ্রেটফুল। এরপরেরটা দেখো, ইফ সেকেন্ড কন্ডিশনের কি? সাবজেক্টের পরে কি থাকবে? ভার্বের পাস্ট ফর্ম। ইফ আই রিচড লেট, যদি আমি দেরিতে পৌঁছাতাম। ইফ আই রিচড লেট, যদি আমি দেরিতে পৌঁছাতাম, তার মানে কি ইফ যুক্ত অংশটা এখানে কি হয়েছে? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, তার মানে ইফ প্লাস পাস্ট, তার মানে এটা হচ্ছে কি পাস্ট কন্ডিশন। তাহলে এখানে কি হচ্ছে? তাহলে ইফ আই রিচ লেট, তাহলে আমি এখানে একটা দিতে পারি, মাই টিচার উড পানিশড।
যদি আমি দেরিতে পৌঁছাতাম আমার টিচার শাস্তি দিত, আমার টিচার শাস্তি দিত। তাহলে এটা হয়েছে কি ই প্লাস পাস্ট কন্ডিশনার। পাস্ট কন্ডিশনারটা কি হলো, সাবজেক্টের পরে এখানে কি বসেছে, সাবজেক্ট বসেছে, সাবজেক্টের পরে একটা উড বসেছে, ঠিক আছে, সাবজেক্টের পরে একটা উড বসেছে। তো আশা করছি কন্ডিশনিং সেন্টেন্স সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা হয়েছে। এরপরে থার্ড কন্ডিশনাল কি হচ্ছে, থার্ড কন্ডিশনাল কি পড়েছে না, ই প্লাস পাস্ট পারফেক্ট। If I had gone there, if I had gone there, if I had gone there, আমি তার সাথে, যদি আমি সেখানে যেতাম। পার্থক্যটা কি বলেছিলাম, উড শুড মাইটের পরে কি বসবে, একটা হ্যাভ বসবে। I might have meet him, যদি আমি সেখানে যেতাম, যদি আমি সেখানে যেতাম আমার তার সাথে আমার দেখা হতো। আমি সেখানে যাইও নাই আর যেতে পারতাম, তার সাথে আমার দেখা হতো। তার মানে আমি যেতে পারিও নাই, তার সাথে আমার দেখা হয় নাই। তাহলে এখানে দেখো কি বলছে, এখানে হ্যাড আছে, তার মানে কি হ্যাডের পরে কি বসছে, V3 আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তার মানে কি এটা কি পাস্ট পারফেক্ট টেন্সে আছে। আমরা জানি হ্যাডের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে ওটাকে কি বলে, পাস্ট পারফেক্ট টেন্স বলে। আর এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা যখন কন্ডিশনিং করব, আমরা যখন কমপ্লিট করব, তখন একটা উড শুড মাইট বসাবো, তারপরে অবশ্যই আমাদের কি বসাতে হবে, একটা হ্যাভ বসাতে হবে, তারপর ভার্বের অবশ্যই ওখানেও পাস্ট পার্টিসিপল ফর্মটাই বসাতে হবে। তো আশা করছি আজকে এই ক্লাসটুকু এই পর্যন্তই, তোমরা যথেষ্ট বুঝতে পারছো, ভালোভাবে বুঝতে পারছো, আর আমি সাধ্যমতো চেষ্টা করেছি। আর যদি কোনো সমস্যা থাকে পরবর্তী আরেকটা ক্লাসের মাধ্যমে আমি এটা শেষ করার চেষ্টা করব। আগামী ক্লাসে তোমরা অবশ্যই উপস্থিত থাকবা। তো আল্লাহ হাফেজ।